আসসালামু আলাইকুম। চার ব্যাচেলার বন্ধুদের মধ্য থেকে একজন মারা যায়, যার আত্মা গিয়ে ভর করে আরেকজন বন্ধুর গার্লফ্রেন্ডের ঘাড়ে। আর এরপর ওই গার্লফ্রেন্ডের শরীরে করেই বাকি তিনজনের সাথে একই ফ্ল্যাটে সে থাকতে শুরু করে। শুধুমাত্র তাই নয়, একের পর এক মানুষ খুন করে বাকি তিনজনকে বিপদে ফেলতে থাকে। তার হাত থেকে বাঁচতে গেলে এখন ওই তিন বন্ধুর তার একটা ইচ্ছা পূরণ করতে হবে, যে ইচ্ছার ব্যাপারে জানলে আপনিও আপনার হাসি আটকে রাখতে পারবেন না। এরকমই একটি মজার ভুতুরে সিরিজের গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি, যার নাম আপকে কামরে মে কোই রহতে হ্যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে আমরা চারজন ব্যাচেলার বন্ধুকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এই চার ব্যাচেলারের নাম হলো নিখিল, সুব্বু, কাভি এবং সানকি। এরা ব্যাচেলার হওয়ায় এমনিতেই তাদের জন্য মুম্বাই শহরে বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। এর মধ্যে আবার বহু কষ্টে তারা যে বাড়িটি জোগাড় করেছিল সেটা তারা ধরে রাখতে পারেনি। সোসাইটির নিয়ম ভেঙে রাতভর পার্টি করায় তাদের বাড়িওয়ালা ওই বাড়ি থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাই আপাতত তাদের এই রাস্তায় আশ্রয় হয়েছে। এই সময় সেখানে তাদের বাড়ির এজেন্ট চলে আসে। এজেন্ট এখানে তাদের উপর ভীষণ বিরক্ত ছিল, কারণ তাদের জন্য বাড়ি খুঁজে পাওয়া বেশ কঠিন। এর উপর আবার তাদের বাজেটও বেশ কম। এজেন্ট ইরফান ভাইকে আবারও কম দামে একটি ভালো বাড়ির জন্য তারা আবদার করতে থাকে। কিছুটা বিরক্ত হলেও ইরফান ভাই তাদেরকে এটা বলে আশ্বস্ত করে যে সে ঠিকই তাদের জন্য একটা বাড়ি খুঁজবে। আর এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে চার বন্ধু তার মুখ চেয়ে বসে থাকে এবং তাদের ইএমআইতে কেনা পুরনো মার্সিডিজে রাত্রি যাপন করতে থাকে। সারাদিন তারা গাড়ির ছাদে জিনিসপত্র বেঁধে বাড়ি খুঁজতে থাকে। পথের ধারেই প্রাকৃতিক কর্ম সারে, পানি পেলে গোসলের কাজ সেরে নেয়। তবে এমন বিপদের সময় তাদের বহু পুরনো মার্সিডিজও তাদের পাশে থাকে না। হঠাৎই প্রচুর ধোঁয়া উড়িয়ে তা নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হওয়ায় কাভি সানকিকে বেশ বকাঝকা করে, কারণ মার্সিডিজ কেনার বুদ্ধি তারই ছিল। সানকি যদিও বলে সে শুধুমাত্র গাড়ি কেনার পরামর্শ দিয়েছিল, আর এই পরামর্শে চারজনেরই সম্মতি ছিল বলেই গাড়ি কেনা হয়েছিল। মূলত তারা তখন চার বন্ধু ভেবেছিল যে তারা একটি কোম্পানি খুলবে। কোম্পানির সিইওরা অবশ্যই গাড়িতে চড়বে, এটাই স্বাভাবিক। আর এই কারণেই ইএমআইতে তারা এই গাড়িটি কিনেছিল। কাভি এখানে সানকিকে আরো বেশি গালমন্দ করতে যাবে, তবে ঠিক তখনই তার অ্যাজমা অ্যাটাক আসে। বন্ধুরা তাকে কোনো মতে ধরে গাড়িতে বসায় এবং সে ইনহেলার নিয়ে নিজে শান্ত হয়। আমরা এখানে জানতে পারি কাভির শ্বাসকষ্ট এবং হার্টের রোগ আছে। এরপর আবারও তাদের বাড়ির খোঁজ চলতে থাকে। পুরনো বাড়িতেও তারা ফিরে যেতে চেষ্টা করে, বাড়িওয়ালার কাছে ক্ষমা চায়। তবে বাড়িওয়ালা তাদেরকে আর কোনো জায়গা দেয় না। দিনের পর দিন বাড়ি খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে পড়ে, তবুও বাড়ি কোথাও খুঁজে পাওয়া যায় না। এছাড়া তারা ক্লান্ত হয়ে পড়ে তাদের পরিবারকে মিথ্যা বলতে বলতে। তাদের পরিবার এখনো পর্যন্ত জানে যে তারা একটি ভালো বাড়িতে থাকে। তারা চার বন্ধু একই অফিসে চাকরি করে। একদিন তাদের অফিসে আসে মৌসাম নামের এক নতুন এমপ্লয়। মেয়েটিকে দেখে কাভি একদমই মুগ্ধ হয়ে যায়। প্রথম দেখাতেই সে মৌসামের প্রেমে পড়ে যায়। দেখা যায় মেয়েটি তাদের অফিসেই চাকরি করছে, নতুন জয়েন হয়েছে। এটা জানার পর সে মেয়েটির পেছন পেছন তাদের অফিসে এসে পৌঁছায় এবং তার আশেপাশেই ঘুরতে থাকে। সেখানে দেখা যায় সুব্বু তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। সুব্বুর গার্লফ্রেন্ড লন্ডনে থাকে। সুব্বু এখানে তার গার্লফ্রেন্ডকে বলে দ্রুত ফিরে আসতে। সে তাদের এই দূরত্ব আর মেনে নিতে পারছে না। এমন সময় অফিসের সবাই চলে আসলে সুব্বুর কথা বন্ধ করে দিতে হয়। এদিকে সানকিকে অফিসের টয়লেটে দেখা যায়। সে টয়লেটে ঢুকে গোসল করার জিনিসপত্র বের করে এবং কমোডের পুশ শাওয়ার দিয়ে গোসল করতে শুরু করে। তার গোসলের পানি বাইরে চলে এলে তাদের এক বিদেশি বস পিছলে পড়ে যায় এবং ভীষণ ব্যথা পায়। এরপরও সানকি তার গোসল চালিয়ে যায়, কারণ গাড়িতে থাকার জন্য গোসল করার জায়গা পাওয়াটা বেশ কঠিন ছিল। অন্যদিকে প্লেবয় নিখিল অফিসের এক কলিগের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সে মূলত সবার সাথেই ফ্লার্ট করত এবং মেয়ে পটানোয় ওস্তাদ ছিল। তারা যখন এই সকল কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই আসে এক সুসংবাদ। নিখিলের কাছে ইরফান ভাইয়ের কল আসে। সে তাকে একটা সুখবর দেয় যে তার নাকি তাদের নতুন বাড়িওয়ালার সাথে কথা হয়েছে। তারা যেন বাড়ি দেখতে চলে আসে। এই মুম্বাই শহরে তাদেরই বাজেটের মধ্যে 4 বেডরুমের একটি বাড়ি ইরফান ভাই খুঁজে পেয়েছে। এই খবর শুনেই নিখিল প্রচন্ড খুশি হয়ে যায়। দ্রুত ভাঙা মার্সিডিজ হাঁকিয়ে চার বন্ধু এসে পৌঁছায় ইরফানের দেওয়া ঠিকানায়। এটি একটি আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং ছিল। ইরফান জানায় আগে এই বাড়ির জায়গায় শ্মশান ছিল, তাই তো শ্মশানের উপর বাড়ি করায় একটা ফ্ল্যাটও এখন বিক্রি হচ্ছে না। এখানে মাত্র 2টো ফ্ল্যাটই সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে। একটা মিস্টার এবং মিসেস রয় দম্পতি কিনেছে,
আরেকটি কিনেছে মিস্টার শুক্লা। শুক্লাই তাদের কাছে নিজের ফ্ল্যাট ভাড়া দিতে চাচ্ছে। যেহেতু এখানে তেমন কেউই থাকে না, ব্যাচেলার ভাড়া দিতে তাদের কোনো দ্বিধা নেই। কথা বলতে বলতে তারা ফ্ল্যাটের ভেতরে পৌঁছে যায়। মালিক শুক্লা তালা খুলতেই 4 বন্ধু হতভম্ব হয়ে যায়। এতটা ঝকঝকে এবং আভিজাত ফ্ল্যাটের কথা তারা কল্পনায়ও আনেনি। খুবই আলিশান এবং চকমকে এক একটি ঘর, খুবই সুন্দর করে সাজানো, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর। 4 বন্ধু যেন খুশিতে পাগলই হয়ে যায়। মালিক শুক্লা বলে সে তার জীবনে সব কামাই দিয়ে ফ্ল্যাটটি কিনেছে, তারা যেন ফ্ল্যাটটিকে যত্ন করে রাখে। 4 বন্ধু তাকে আশ্বস্ত করে এই ব্যাপারে। এরপর শুক্লা তাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে বেরিয়ে যায়। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য সে লিফটে ওঠে। তারা তাদের পুরো ফ্ল্যাট ঘুরে এরপর বিল্ডিং ঘুরে দেখতে শুরু করে। অন্যদিকে শুক্লা লিফটে উঠতেই লিফট বন্ধ হয়ে যায়। অন্ধকারে শুক্লা কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আমরা শুধুমাত্র অন্ধকারে তার চাপা চিৎকারই শুনতে পাই, আর কেউ শুনতে পায় না। অন্যদিকে 4 বন্ধু মিলে তাদের নতুন বাড়ি সাজাতে শুরু করে। সবাই সবার মতো করে পছন্দ মতো নিজের ঘর সাজায়। এছাড়াও দিওয়ালি উপলক্ষে সানকি তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান এবং দিওয়ালি পার্টি রাখে তাদের বাড়িতে। সুন্দর করে কার্ড বানিয়ে অফিসের সবাইকে সেই কার্ড দেয়। একটি কার্ড মৌসামও পায়। এছাড়া বাড়িতে তারা ছোটখাটো পূজাও করিয়ে নেয়। তবে এই পূজায় তারা খুব বেশি খরচ করে না। বিল্ডিং এর সিকিউরিটি গার্ডকে পুরোহিত হিসাবেই নিয়ে আসে। সিকিউরিটি গার্ড পূজা শেষ করে তাদেরকে বলে তারা পূজা করিয়ে বেশ ভালোই করেছে, কেননা এই বিল্ডিংটি বেশ শক্তিশালী। সানকে জিজ্ঞাসা করতেই যাবে কেমন শক্তি, তার আগেই দরজা একা একা বন্ধ হয়ে যায়। ফলে তার আর এই ব্যাপারে কোনো কিছু জানা হয় না। তারা ব্যাপারটাকে এড়িয়ে যায়। অন্যদিকে কাভি সানকির উপর পার্টির আয়োজন করার জন্য ভীষণ রেগেছিল। মূলত নতুন ফ্ল্যাটে ওঠার খুশিতে সানকি সবাইকে পার্টি থ্রো করেছিল। এমনিতেই বাড়ি নেওয়ার জন্য তাদের অনেক বেশি টাকা খরচ হচ্ছে, এর উপর আবার পার্টি করে বাড়তি খরচ করার কোনো মানেই হয় না। সানকি বলে সে নিজের থেকেই এই পার্টির টাকা জোগাড় করবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। সে পার্টি করার টাকা জোগাড়ের ভালো পরিকল্পনা করেছিল। সে ফোন করে লন্ডনে থাকা সুব্বুর প্রেমিকাকে এবং বলে তারা একটি বাড়ি নিয়েছে। 4 রুমের ফ্ল্যাটে তাদের খুব একটা প্রয়োজন পড়ে না, তবুও সুব্বু জোর করে তাদেরকে এই বাড়িটি নিয়েছে, যাতে করে তারা আলাদা আলাদা রুম এবং প্রাইভেসি পেতে পারে, যাতে করে সুব্বুর গার্লফ্রেন্ড লন্ডন থেকে আসলে সে তার সাথে সময় কাটাতে পারে। তবে এখন আর সুব্বু তার ভাগের টাকা দিতে পারছে না। সেই সাথে লজ্জার কারণে সে তার প্রেমিকার কাছেও টাকা চাইতে পারছে না। সবটা শুনে মেয়েটি গলে যায় এবং সে সানকির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে বলে আশ্বস্ত করে। এভাবেই সানকি পার্টির জন্য 50,000 টাকা জোগাড় করে নেয়। কাভির সানকির এসব কর্মকাণ্ড একদমই পছন্দ ছিল না, তাই তার সানকির সাথে খিটমিট লেগেই থাকতো। সে নিখিলকে সাবধান করে দেয় সানকিকে যেন তারা বেশি একটা মাথায় না চড়ায়। অন্যদিকে সানকি তাদের অ্যাপার্টমেন্ট হাউসের একটি খালি ফ্লোরে পার্টির আয়োজন করে। সে অবশ্য কাউকে এই পার্টির আয়োজন দেখতে দেয় না, কেননা তার মতে সে সবাইকে সারপ্রাইজ দিবে। দিওয়ালির দিন পার্টিতে যাওয়ার সময় লিফটে কাভি এবং নিখিলের সাথে দেখা হয়ে যায় মিস্টার এবং মিসেস রয়ের সাথে। মিসেস রয়ের বয়স মিস্টার রয়ের তুলনায় বেশ কম, সেই সাথে সে চারিত্রিক দিক থেকেও কিছুটা নিখিলের মতো ছিল। তাই তো তারা সেখানেই একজন একজনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে থাকে, যে ব্যাপারটা মিস্টার রয়ের চোখে পড়ে না। মিস্টার রয় তাদেরকে জিজ্ঞাসা করে তারা কবে এসেছে, তাদের পার্টি কয়টা পর্যন্ত চলবে, তারা কি কি করবে ইত্যাদি। মিসেস রয় তার স্বামীকে চুপ করিয়ে দেয় এবং বিশেষ ইঙ্গিতের সাথে বলে তাদের যা কিছু প্রয়োজন তার কাছে চাইতে পারে। সে মূলত নিখিলকে এই ইশারা দিচ্ছিল, যার সব কিছু কাভি লক্ষ্য করে। রয় দম্পতি লিফট থেকে নামতেই সে নিখিলকে সাবধান করে দেয় যে নিখিল যেন এখানে উল্টোপাল্টা কিছু না করে। রয়রা তাদের প্রতিবেশী, আর এখানে উল্টোপাল্টা করলে তাদের এখানে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। এখন এরপর তারা 2 বন্ধু মিলে দিওয়ালির পার্টি দেখতে যায়, যার আয়োজন করেছিল সানকি। পার্টি দেখে তো 2 বন্ধু একেবারেই হতভম্ব, কারণ পুল পার্টির নামে সানকি যা কিছুর আয়োজন করেছে তা কিছুতেই পুল পার্টি বলা যাবে না। এই সব কিছু দেখে বিরক্ত হয়ে পার্টি থেকে বেরিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে যায় কাভি। সানকির এই পার্টির সব আয়োজন করেছে তারই অফিসের বিশেষ নামের এক জুনিয়র। বিশেষের এইসব আয়োজন দেখে সানকির নিজের কাছেও বেশ একটা সুবিধার মনে হয় না, তবে তার কিছু করার থাকে না। পার্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। বারের দায়িত্ব সুব্বুর কাছে দিয়ে সানকি নিচে চলে যায় তৈরি হয়ে নিতে। অন্যদিকে ধীরে ধীরে পার্টির লোকজন আসতে শুরু করে। তাদের মধ্যে একজন হলো তাদের সিকিউরিটি গার্ড পণ্ডিত।
এখন বিশেষ তার বাজে কাজকর্ম চালিয়ে যায় এবং কিছু কোল্ড ড্রিঙ্কে মদ মিশিয়ে পার্টিতে আসা মেয়েদেরকে দেখতে থাকে। তার ধারণা এই সব কিছু করলে পার্টি বেশ জমজমাট হবে। পার্টিতে নিখিলের আরেকটি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, যার সাথে কিছুদিন আগেই তার সম্পর্ক হয়েছিল। নিখিলের এটাই আসল চরিত্র। খুব বেশি দিন কোথাও তার মন টেকে না। তার মন মিসেস রয়ের উপর পড়ায় তার গার্লফ্রেন্ডকে তার বেশি একটা ভালো লাগছে না। তাই তো এই সুযোগ নেওয়ার জন্য সানকি সেখানে চলে আসে এবং নিখিলের সদ্য সাবেক হওয়া প্রেমিকার কাছে নিজের পরিচয় দেয়। তবে তাতে খুব একটা সুবিধা হয় না, বরং সে জ্বর খেয়ে সেখান থেকে ফিরে আসে। এরপরই সে প্রচন্ড রেগে যায়। বিশেষকে ডেকে জিজ্ঞাসা করে তার কাছে এমন কিছু আছে কিনা যাতে করে মেয়েরা তার জন্য পাগল হয়ে যাবে। মূলত গার্লফ্রেন্ড ছাড়া তার জীবন একেবারেই ফিকা হয়ে গিয়েছিল। বিশেষ জিজ্ঞাসা করে সে অজ্ঞান করার কোনো ঔষধ খুঁজছে কিনা। সানকি বলে সে মেয়েদের প্রেমে ফেলার ঔষধ খুঁজছে। বিশেষ বলে সে মেয়েদেরকে 2 ঘন্টার জন্য নেশায় বুঁদ করে রাখতে পারে, কেননা তার কাছে কিছু নেশাজাতক দ্রব্য আছে। এই 2 ঘন্টায় যা করার সানকিকেই করতে হবে। সানকি এই কথা শুনে খুশি হয়ে যায়। আর এরপর তারা ওই নেশাজাতক দ্রব্য একটা বোতলে মিলিয়ে সেটা রেখে যায় বারে বসে থাকা সুব্বুর কাছে এবং তাকে বলে যায় অফিসের সব মেয়েদেরকে সে যেন এই বোতল থেকেই ড্রিঙ্ক দেয়। এরই মধ্যে তাদের অফিসে নিতা নামের একজন মেয়ে ড্রিঙ্ক করার জন্য সুব্বুর কাছে আসে। সে সুব্বুকেও তার সাথে ড্রিঙ্ক করার জন্য জোর করতে থাকে। সুব্বুর ড্রিঙ্ক করার কোনো ইচ্ছাই ছিল না, তবে নিতার জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায়। এক প্যাক খেতেই তার মাথা ঘুরে ওঠে, কারণ বিশেষ তার বিশেষ ঔষধ এই বোতলেই মিলিয়ে দিয়েছিল। এই ড্রিঙ্ক খেয়ে মেয়েদের মাথায় কাজ করা বন্ধ করে দেয় এবং তারা উল্টোপাল্টা কাজ করতে থাকে, যা দেখে যারা ড্রিঙ্ক করেনি তারা বেশ মজা পেতে থাকে। তাদের একজন হলো নাতাশা। নাতাশা সবকিছু ভিডিও করে রাখছিল। তখনই তার চোখ পড়ে নিখিলের দিকে। দেখা যায় তারা পূর্ব পরিচিত। এই সব কিছু থেকে দূরে কাভি একা একা রাস্তায় হাঁটছিল। তার এই সব একদমই ভালো লাগছিল না। হঠাৎই তার সামনে ট্যাক্সি থেকে নামে মৌসাম। তাকে দেখেই কাভি খুব খুশি হয়ে যায়। মৌসাম তাদের বাড়ির ঠিকানা কাভিকে জিজ্ঞাসা করতেই সে নিজেই তাকে নিয়ে রওনা হয়। লিফটে যেতে যেতে তারা দুজন বেশ গল্প করতে থাকে। জানা যায় মৌসাম গতকালই ব্যাঙ্গালোর থেকে মুম্বাই এসেছে চাকরির জন্য। কাভি বলে সেও 2 বছর আগে এভাবেই মুম্বাই এসেছিল। মৌসাম মূলত পার্টিতে বেশ দেরি করে ফেলেছিল। এখন লিফট এসে পার্টিতে থামলে কাভি মৌসামকে বিদায় জানায় এবং বলে সে পার্টিতে বোর হলে যেন নিচে নেমে আসে। কাভি তার জন্য অপেক্ষা করবে। অন্যদিকে সানকি বসেছিল। হঠাৎই তার সামনে নাতাশা চলে আসে এবং তার সাথে ফ্লার্ট করতে থাকে। সানকি জিজ্ঞাসা করে সে ড্রিঙ্ক করেছে কিনা। নাতাশাকে দেখেই মনে হচ্ছিল সে ড্রিঙ্ক করে এসেছে। অন্যদিকে নিখিল নতুন মেয়ে মৌসামকে দেখে পুরোপুরি ফ্লার্ট করতে শুরু করে দেয়। মৌসামও তার সাথে সমান তালে ফ্লার্ট করছিল। মৌসাম বলে তার এই পার্টি একদমই ভালো লাগছে না, সে এখনই ফিরে যেতে চায়। নিখিল তখন বলে তারা অ্যাপার্টমেন্টে গিয়ে একসাথে ড্রিঙ্ক করতে পারে। এরপর যেন মৌসাম ফিরে যায়। মৌসাম এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে সুব্বু ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় নিতার বেশ কাছাকাছি চলে আসে। হঠাৎই লন্ডন থেকে তার প্রেমিকা তনু তাকে কল করে। তনুর ফোন পেয়ে সে হুঁশে ফিরে আসে। সে তার সাথে থাকা মেয়েটিকে অর্থাৎ নিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে সে এসব কি করছে। তনুকে সে কি জবাব দিবে? তখন নিতা বলে কেউ কিছুই জানবে না। তবে ফোন ধরার পর তনু মেয়েটির গলার শব্দ শুনে ফেলে। তবুও সে সুব্বুকে সন্দেহ করে না। তবে বেচারা সুব্বু তার প্রেমিকাকে এতটাই ভালোবাসতো যে সে সবকিছু তার সামনে স্বীকার করে নেয়। ফলে রাগের মাথায় তার প্রেমিকা তনু কল কেটে দেয়। ওই সময় সানকি এবং নাতাশা তাদের ফ্ল্যাটে মদের ঘরে উল্টোপাল্টা কাজ করছিল। তখনই তাদের ঘরের জানালায় কেউ একজন ইট মারে। তারা দুজন ভীষণ চমকে ওঠে। কে এই কাজ করলো তা তারা বুঝতে পারে না। এদিকে মৌসাম পার্টি থেকে বের হলে নিখিল তার পেছন পেছন যায়। নিখিল তখনও মৌসামের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। সে বারবার মৌসামের নাম জিজ্ঞাসা করছিল, তবে মৌসাম তার নিজের নাম বলছিল না। তারা দুজন বিল্ডিং এর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ করেই বারান্দায় একটি শব্দ শুনে দুজনই থমকে দাঁড়ায়। নিখিল দূরে কিছু একটা দেখে ভূত ভূত বলে চিৎকার করতে শুরু করে এবং দৌড়াতে শুরু করে। মৌসামও কিছু না বুঝে তার পেছন পেছন ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর নিখিল হেসে ওঠে এবং বলে সে মজা করছিল। এতে করে তাদের দুজনের
দুজনের সম্পর্ক বেশ গাঢ় হয়। আর এরপর তারা দুজন একসাথে তাদের অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানেই অন্তরঙ্গ হতে শুরু করে। কাবির দূর থেকে দেখে ফেলে এই দৃশ্য, যার ফলে বেচারার মন একেবারেই ভেঙে যায়। সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, তবে তার কিছুতেই ঘুম আসছিল না। রাত যখন প্রায় 2টো বাজে তখন কাভি ঘুম থেকে ওঠে এবং পানি খাওয়ার জন্য রান্নাঘরে যায়। হঠাৎ করে সে তার পেছনে কিছু একটা দেখে এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। রান্নাঘরে শব্দ শুনে সানকির ঘুম ভেঙে যায় এবং সে আস্তে আস্তে করে রান্নাঘরে আসে। আলো জ্বালাতেই সে দেখতে পায় এক কোণায় কাভি পড়ে আছে। সানকি ভাবে সে হয়তো বা মদ খেয়ে অজ্ঞান হয়ে আছে। সে বারবার কাভিকে তার ঘরে গিয়ে শুতে বলে, তবে কাভি তার কথার কোনো উত্তর দেয় না। তার ঘুম ভাঙে না, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, যা দেখে সানকি এবার ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাকি দুজনকে ডেকে নিয়ে আসে। মেয়ে দুটো সাথে সাথে ছুটে আসে। সবাই কাভির এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। দেখা যায় কাভি মারা গিয়েছে। অ্যাম্বুলেন্স এসে কাভির লাশ নিয়ে যায় এবং বাকি 3জন ছেলে সেই সাথে মেয়ে দুটোকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের কিছুক্ষণ আগের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। থানায় অ্যাপার্টমেন্ট হাউসের বিল্ডার মালিক সিং আসে। সে 3 বন্ধুর উপর ভীষণ বিরক্ত হয়। তার অ্যাপার্টমেন্ট এমনি বিক্রি হচ্ছিল না, এখন আবার এর উপর খুনের কলঙ্ক পড়ল। পুলিশ অফিসার ফ্ল্যাট মালিক শুক্লাকে কল দিয়ে যায়, তবে কেউই কল রিসিভ করে না। মালিক সিং অফিসারকে হুমকি দিয়ে বলে দ্রুত কিছু একটা করতে, তা না হলে সে নিজে পদক্ষেপ নিবে। অন্যদিকে মেয়েরা বেশ ভয় পেয়ে গিয়েছিল। নিছক আনন্দ করতে এসে তারা এত খারাপভাবে ফেঁসে যাবে তা তারা কখনোই কল্পনায় ভাবেনি। দুজন বাড়িতে যোগাযোগ করতে চায়, তবে তাদের সেই অনুমতি দেওয়া হয় না এবং ছেলেদের কাছ থেকে দূরে অন্য লকারে নিয়ে যাওয়া হয়। একসময় পুলিশ তাদেরকে এসে জানায় পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে কাভি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। পুলিশ তাদেরকে বারবার জিজ্ঞাসা করে সেই রাতে এমন কি হয়েছিল যে কাভি হার্ট অ্যাটাক করেছে। তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় না। যেহেতু খুনের কোনো আলামতি নেই, তাই তাদেরকে বেল দেওয়া হয়। তবে বারবার বলে দেওয়া হয় যে তারা যেন মামলা শেষ হওয়ার আগে শহর ছেড়ে কোথাও না যায় এবং নিয়মিত এসে হাজিরা দেয়। এখন কাভির বাবা তাদেরকে এসে জিজ্ঞাসা করে রাতে তার ছেলের সাথে এত কিছু হয়ে গেল, অথচ তারা কিছু টেরই পায়নি। 3জনই মাথা নিচু করে বসে থাকে। তাদের বলার কিছুই থাকে না। অফিসে গেলে বস তাদেরকে বলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা তাদের পার্টিতে নেশা জাতীয় পদার্থ অফিসের সবাইকে খাইয়েছে, আর এমন লোক তারা এই কোম্পানিতে রাখবে না। অফিস থেকে আরো বেশি মন খারাপ করে বের হয়ে আসে 3 বন্ধু এবং বাড়িতে ফিরে যায়। সারাদিন 3জন এখানে সেখানে ঘুরে বেড়ায়। কাভির কথা তাদের মাথা থেকে কিছুতেই যায় না। গতকালও তারা 4জন একসাথে ছিল, তবে আজ তারা 3জন হয়ে গিয়েছে। এখন ওই রাতে বাড়িতে ফিরে এসে তারা অবাক হয়ে যায়, কেননা অ্যাপার্টমেন্ট হাউসের নিচে বসেছিল মসাম। মসাম তাদেরকে বলে পুলিশের এত জিজ্ঞাসাবাদ দেখে তার রুমমেট ভয় পেয়ে গিয়েছে, তাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার থাকার আপাতত আর কোনো জায়গা নেই, তাই তারা যদি তাকে থাকার জায়গা না দেয় তাহলে হয়তো বা তাকে বাইরে ঘুরে বেড়াতে হবে। কোনো এক হাউস রেন্টে না নেওয়া পর্যন্ত সে এখানে থাকতে চায়। 3 বন্ধু মসামকে মানা করতে পারে না, বরং তাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে যায়। মসাম বলে সে বসার ঘরে সোফায় থাকতে পারবে, তবে নিখিল তাকে তার সাথেই থাকতে বলে। মসাম ওই কথায় রাজি হয়ে যায়। তারা দুজন একসাথে তাদের ঘরে যায়। মসামকে দেখে বেশ ভীত বলে মনে হচ্ছিল। নিখিল তাকে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। সুব্বু এবং সানকি একই ঘরে ঘুমায়। সুব্বু রাতভর তনুকে একের পর এক কল করেই যাচ্ছিল, তবে তনু তার কোনো কলই রিসিভ করছিল না। এ কারণেই মসাম তাকে আশ্বস্ত করে বলে সে সিরিয়াস নয়। আসলেই কোনো জিনিসে ফাঙ্গাস পড়লে বা তা বেঁচে না থাকলে তা ফেলে দেওয়াই ভালো। একথা বলে মসাম বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নিচে তার দেখা হয় মিসেস রয় অর্থাৎ অপর্ণার সাথে। তাদের মধ্যে কোনো রকম কথা হয় না। মসাম যেতেই বাড়ি খালি দেখে নিখিল মিসেস রয় অর্থাৎ অপর্ণাকে বাড়িতে নিয়ে আসে। তারা একসাথে বেশ সময় কাটায়। এরপর নিখিল গোসল করে বের হতেই দেখতে পায় তার সামনে মিসেস রয়ের মৃতদেহ পড়ে আছে। তার গলা কেউ কেটে তাকে মেরে ফেলেছে। এটা দেখে নিখিল একেবারেই হতভম্ব হয়ে যায়। বাকি দুজন ফিরে এসে সবকিছু দেখে নিখিলকে দোষারোপ করতে থাকে, কারণ নিখিল ছাড়া বাড়িতে তখন কেউই ছিল না। তবে তাদের এই ধারণা ভুল ছিল, কেননা ঠিক তখনই তারা মসামের কান্নার শব্দ শুনতে পায়। যে ঘরে মসাম ছিল সে ঘরে যেতেই কান্নার শব্দ চাপা গর্জনে পরিণত হয়। তারা প্রচন্ড
ভয় পেয়ে ছুটে এসে বাথরুমে লুকিয়ে পড়ে। মৌসম তখন পুরোপুরি কাভির গলায় কথা বলছিল। তারা বুঝে যায় মৌসমের উপর কাভির আত্মা ভর করেছে। মৌসম বাথরুমের দরজা ভেঙে হাত ঢুকিয়ে দেয় এবং নিখিলকে ধরার চেষ্টা করতে থাকে। কাভির গলায় মৌসম একের পর এক গালি দিতে থাকে, যা দেখে তারা বেশ অবাক হয়। হঠাৎই সবকিছু চুপচাপ হয়ে যায়। তারা যখন বের হয়ে আসে তখন দেখা যায় মৌসম অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। সে নিখিলের সকালে বলা পাউরুটি এবং ফাঙ্গাসের ডায়লগটি আবারও বলতে থাকে। সে আবারও নিখিলের দিকে তেড়ে আসে এবং তার গলা চেপে ধরে। নিখিল কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। মৌসম বলতে থাকে সে যেভাবে করে তার প্রতিবেশীকে মেরে ফেলেছে সেভাবে করেই নিখিলকেও মেরে ফেলবে, সে কাউকে ছাড়বে না। এসব বলতে বলতে একসময় মৌসম তার জ্ঞান হারিয়ে ফেলে। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। সুব্বু জিজ্ঞাসা করে নিখিল কিছু করেছে কিনা। নিখিল কোনো জবাব দিতে পারে না। তারা খুব দ্রুত মৌসমকে বিছানার সাথে বেঁধে ফেলে এবং সিকিউরিটি গার্ডকে ডেকে আনে। সিকিউরিটি গার্ড বলে সে আগেই বলেছিল এই বাড়িটি খুবই শক্তিশালী। তখন সানকি রেগে বলে সে শক্তিশালী না বলে বরং ভূত বললেই পারত, তাহলে তো তারা সবকিছু বুঝতে পারত। এরপর সিকিউরিটি গার্ড তন্ত্রমন্ত্র পড়ার জন্য মৌসম যে ঘরে বাঁধা আছে সে ঘরে প্রবেশ করে। মৌসম অথবা কাভি চিৎকার করে বলতে থাকে সে নিখিলকে ছাড়বে না, কেননা নিখিল কাভি যে মেয়েকে পছন্দ করে তার সাথেই রাত্রি যাপন করেছে, সে এর প্রতিশোধ ঠিকই নিবে। সুব্বু এবং সানকি একথার মানে বুঝতে পারছিল না। তারা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে নিখিল বলে সে তো জানতোই না মৌসমকে কাভি পছন্দ করে। মৌসম তো মাত্র একদিন আগেই তাদের অফিসে এসেছে। সুব্বু বলে সবকিছু হয়েছে একমাত্র সানকির জন্য। সানকি যদি ড্রিঙ্কে ড্রাগ না মেলাতো তাহলে এই সব কিছু শুরুই হতো না। একথা শুনে সানকি বলে যে সুব্বু যখন সানকির উপর রেগেই আছে এবং তার উপর রাগ ছাড়ছে তাহলে সে যেন সবটা শুনে একসাথে তার উপর রাগ ছাড়ুক। এরপর সানকি সুব্বুকে তার তনুর কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারটাও খুলে বলে, যা শুনে সুব্বু জিজ্ঞাসা করে সে কত টাকা নিয়েছে। সানকি কিছু বলার আগেই ভেতর থেকে মৌসম কাভির গলায় চিৎকার করে বলে ওঠে 50,000 টাকা নিয়েছে। আর এরপর সে ওই সিকিউরিটি গার্ডকে মেরে দরজা থেকে অর্ধেক বাইরে বের করে দেয়, যা দেখে তিন বন্ধু হতবুদ্ধি হয়ে বসে পড়ে থাকে। এভাবেই কোনো মতে রাতটা কেটে যায়। শেষ রাতের দিকে তারা তিনজন ঘুমিয়ে পড়ে। সকালে সবার ঘুম ভাঙে কাভির চিৎকারে। কাভি তাদের দরজা এবং তার বাঁধন খুলে দিতে বলছিল। সে বলে সে চা পান করতে চায়। সানকি তার জন্য এক কাপ চা নিয়ে ভয়ে ভয়ে ভেতরে যায়। তাকে দেখেই কাভি নাতাশার সাথে তার অন্তরঙ্গ মুহূর্তে সব কথা বলতে থাকে। সানকি বারবার তাকে চুপ করার অনুরোধ করে, তবে কাভি কিছুই শোনে না। এবার সানকি রেগে বলে সে তাদের সাথে এমন কেন করছে। সে কি জানে তার এমন মৃত্যুর জন্য তারা 10 দিন হাজত খেটে এসেছে। বিল্ডার তাদেরকে হুমকি দিয়েছে, তাদের চাকরি চলে গিয়েছে, এমনকি তারা এখন খুবই খারাপ অবস্থায় আছে। এছাড়া সে রাতে তারা কাভির চিৎকার শুনতে পায়নি। শুনলে অবশ্যই তাকে বাঁচাতে তারা আসতো। তারা সবাই তো খুব ভালো বন্ধু। সানকির এই সকল কথা শুনে কাভি কিছুটা শান্ত হয়। সে সানকিকে সরি বলে এবং তার হাতের বাঁধন খুলে দিতে বলে। সানকি তার হাতের বাঁধন খুলে তার পাশে বসে। কাভি তখন সানকিকে বলে তাকে জড়িয়ে ধরতে। সেও কাভিকে জড়িয়ে ধরে। মূলত সে কাভির নাম করে মৌসমকে জড়িয়ে ধরতে চাইছিল। একটি মেয়েকে জড়িয়ে ধরায় তার পুরনো পাপ আবারও জেগে ওঠে। সে মৌসমের কাপড় খোলা শুরু করে। এবার কাভি প্রচন্ড রেগে যায় এবং এক ধাক্কায় সানকিকে দেওয়ালে আছড়ে ফেলে। সানকি সেখানেই হাওয়ায় ভাসতে থাকে। তার চেঁচামেচিতে বাকি দুজনও সেখানে ছুটে আসে। তারা সবাই কাভিকে সামলানোর চেষ্টা করে। এবার নিখিল কাভিকে জিজ্ঞাসা করে সে কেন ফিরে এসেছে। সে যেন এখনই চলে যায়। কাভি বলে সে এত সহজে যাবে না। সে তখনই যাবে যখন নিখিল মৌসমকে বিয়ে করে নিবে। মৌসম নিখিলের প্রেমিকার লিস্টের সাধারণ কোনো মেয়ে না, বরং সে কাভির ভালোবাসা। তার শর্ত শুনে নিখিল চমকে যায়। কাভি বলে যতদিন না সে মৌসমকে বিয়ে করছে ততদিন নিখিলের যত মেয়েকে ভালো লাগবে সবাইকেই কাভি মেরে ফেলবে। ফলে আমরা বুঝতে পারি মিসেস রয়কে সে কেন মেরেছিল। এমন সময় দরজায় শব্দ হয়। কাভি তাদেরকে বলে মিস্টার রয় তার স্ত্রীকে খুঁজতে এসেছে। তারা দরজা খুলতেই মিস্টার রয় ছুটে এসে নিখিলের কলার চেপে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে তার স্ত্রী কোথায়। তারা কোনো জবাব না দিলে সে নিজেই সবগুলো ঘরে ঢুকে ঢুকে দেখতে থাকে। তখন সেখানে মৌসম আসে। মৌসমকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল। সে তার নিজের গলায় মিস্টার রয়কে বলে তিনি যদি তার স্ত্রীর দিকে লক্ষ্য রাখতো তাহলে আজ হয়তো বা এমনটি হতো না। আজ সকালেই সে সিকিউরিটি গার্ডের সাথে মিসেস রয়কে ভালোবাসার কথা বলতে দেখেছিল।
হয়তোবা তারা দুজন একসাথে কোথাও চলে গিয়েছে। আসলে গত রাতে ওই ভয়ানক কাণ্ড ঘটায় সিকিউরিটি গার্ড ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই তো সে সকাল সকাল গ্রামে চলে গিয়েছিল ভূতের উপদ্রব থেকে বাঁচতে। ভূত হওয়ায় কাবি এই সবকিছু জানতো, তাই তো সে এই ব্যাপারটাকে বাহানা হিসাবে ব্যবহার করে এবং মিস্টার রয়কে ভুল বোঝাতে শুরু করে। মৌসুম যখন তাকে ঘর থেকে বের করে দেয় তখন বাকিরা হাঁপ ছেড়ে বাঁচে। তবে মিস্টার রয় যেতেই মৌসুম আবারও কাভির রূপে ফিরে আসে। সবাই কাভিকে ধন্যবাদ জানায়। কাভি বলে তাদের এই লাশ লুকিয়ে ফেলতে হবে, বাকি সবকিছু সে সামলে নিবে। সবাই মিসেস রয়ের লাশ চাদরে জড়িয়ে নেয়। অন্যদিকে মৌসুম কাভির মতো পোশাক পরে, চশমা লাগায়, এমনকি নিজের চুল কেটে ছোট করে ফেলে। তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে কোনো মেয়ে মানুষ। এখন কাভির ভূতের এমন ব্যবহার দেখে নিখিল বেশ অবাক ছিল। সে ফিসফিস করে সুব্বুকে বলে তার মনে হচ্ছে এটা কাভি না। কাভি কখনোই এত বাজে ব্যবহার তাদের সাথে করত না। সে তো তাদের মধ্যে থেকে সবচেয়ে শান্ত এবং ভদ্র ছেলে ছিল। যাই হোক, এখন তারা সবাই খুব ধীরে ধীরে লুকিয়ে গাড়িতে ওই লাশটিকে তুলে গাড়ি চালাতে থাকে। তাদের বাড়ির সামনে পাহারায় থাকা পুলিশ অফিসার তখন বেঘরে ঘুমাচ্ছিল। লাশটি তারা পথে এক জায়গায় নিয়ে ফেলে দেয়, আর ঠিক এইভাবেই তারা মিসেস রয়ের লাশ থেকে নিজেদের পিছু ছাড়ায়। এরপর হঠাৎই সানকির মাথায় একটা কথা আসে। সে কাভিকে জিজ্ঞাসা করে যেভাবে কাভি ফিরে এসেছে সেভাবেই যদি মিসেস রয় ফিরে আসে তাহলে কি হবে। কাভি বলে সে সবকিছু সামলে নিবে। অন্যদিকে সুব্বুর কাছে তনুর কল আসলে সুব্বু বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। তনু বলে সে ফিরে আসছে, এবার তাদের সামনাসামনি কথা হবে। ঠিক ওই মুহূর্তে সানকি কাভিকে জিজ্ঞাসা করে সে কিভাবে মারা গিয়েছিল। এ কথা শোনার সাথে সাথেই মৌসুমের মুখ দিয়ে ধোঁয়ার মতো কিছু একটা বের হয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কি হয়েছে তারা কিছুই বুঝতে পারে না। নিখিল চাইছিল মৌসুমকে ফেলে যেতে, কারণ মৌসুম থাকলে সবচেয়ে বেশি বিপদে পড়তে হবে তাকে। বাধ্য হয়ে কাভির আত্মাকে সন্তুষ্ট করার জন্য তাকে মৌসুমকে বিয়ে করতে হবে। তাই মৌসুমী যদি না থাকে তাহলে কাভির আত্মাও তাদের পিছু ছাড়বে। তবে বাকি দুজন এই প্রস্তাবে রাজি হয় না, কারণ এতে করে সবচেয়ে বেশি বিপদে পড়বে মৌসুম। তারা সবাই গাড়িতেই ঘুমিয়ে ওয়েট করতে থাকে। পরদিন সকালে মৌসুমের জ্ঞান ফিরে আসে। ওই সময় কাভির আত্মা তার মধ্যে ছিল না, যে কারণে তার গায়ের পোশাক, চোখের চশমা এবং কাটা চুল দেখে সে ভীষণ চমকে ওঠে এবং নিখিলকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে। নিখিল জিজ্ঞাসা করে তার কিছু মনে নেই। মৌসুম জিজ্ঞাসা করে কি মনে থাকার কথা বলছে সে। নিখিল তো পাগলের মতো বলতে থাকে যে তাদের কেউ জোর করে বিয়ে দিতে চাইলেই সে বিয়ে করবে কিনা। মৌসুম কিছুই বুঝতে পারে না নিখিল এসব কথা কেন বলছে। সে বারবার নিজের প্রশ্নই করে যায় যে তার সাথে কি হয়েছে। কিছুক্ষণ পর মৌসুমের ভেতরে থাকা কাভি আবারও ফিরে আসে। অন্যদিকে দেখা যায় বিল্ডার মালিক সিং ওই অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে। সেই সকল ফ্ল্যাট ভেঙে আবারও নতুন করে তৈরি করবে। আর এটা করার জন্য প্রথমেই তাকে ওই ফ্ল্যাটে বসবাসরত ওই 4 ব্যাচেলারকে পার্থক্য 3 ব্যাচেলার এবং একজন ভূতকে বের করতে হবে। এদিকে ততদিনে তনুও লন্ডন থেকে ফিরে এসেছিল। সে সরাসরি ওই অ্যাপার্টমেন্টে গিয়ে ওঠে। সেখানে সুব্বু তার সাথে মৌসুমের পরিচয় করিয়ে দেয়। সে জানায় মৌসুম তাদের সাথে থাকে এবং নিখিল তাকে বিয়ে করবে। তাই তো ফ্ল্যাটে প্রবেশ করেই তনু মৌসুম এবং নিখিলকে অভিনন্দন জানায়। মৌসুম বলে তারা আগামীকাল সন্ধ্যায় বিয়ে করবে। সানকি বলে সে নাতাশাকে খবর দিয়ে এনেছে যাতে করে এতগুলো ছেলের ভেতর তনুর একা না লাগে। তনু তখন অবাক হয়ে বলে তার সাথে তো মৌসুম আছে, তার কেন একা লাগবে। সানকি তখন নিজের ভুল বুঝতে পারে, কেননা বাইরে থেকে মৌসুম তো একজন মেয়ে ছিল, যদিও তার ভেতর আত্মা ছিল একজন ছেলের, যে ব্যাপারটা তনু জানতো না। এখন নিজেদের ঘরে গিয়ে সুব্বু তনুকে জড়িয়ে ধরে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে কেন সুব্বুর সাথে কথা বলছে না। তনু বলে ওই ঘটনার পর সে বুঝতে পারছে না সে আসলেই সুব্বুকে ভালোবাসে কিনা। যতই সুব্বু নিজেকে সামলে নিক না কেন, এখনো তনু তাকে মাফ করতে পারছে না। সুব্বুও বুঝতে পারছিল না যে সে কিভাবে তনুর রাগ ভাঙাবে। এখন ওই দিন সন্ধ্যায় মৌসুমকে নিয়ে তনু এবং নাতাশা পার্টি করতে বের হয়। বাড়িতে বসে ছেলেরা কথা বলতে থাকে। সুব্বু নিখিলকে বলে মৌসুমকে বিয়ে করে নিতে, তাহলে কাভিও তাদের সাথে থাকবে। যা শুনে নিখিল রেগে বলে কাভি তাদের কোনো বন্ধু নয়, বরং এখন সে এক ভয়ানক আত্মা, যে কিনা তাদের দিয়ে এখন যা খুশি তাই করাচ্ছে। এই সময় কলিং বেল বেজে ওঠে। দেখা যায় পুলিশ এসেছে। পুলিশ তাদেরকে মিসেস রয়কে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, কেননা সে তাদের গাড়ির বনেটে একটি চাদর খুঁজে পেয়েছিল। পুলিশ জিজ্ঞাসা করে এই চাদর দিয়ে তারা কি করে। তিনজনের কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকে না। এদিকে শুধুমাত্র একটি চাদরের উপর ভিত্তি করে পুলিশ তো তাদেরকে গ্রেফতারও করতে পারে না, যে কারণে সে তাদেরকে শাসিয়ে চলে যায় এবং বলে খুব দ্রুত
তাদের জন্য সে রেস্টুরেন্ট নিয়ে আসবে। পুলিশ চলে গেলে সানকি বলে তাদের সব সত্যি কথা পুলিশকে খুলে বলা উচিত। তবে পুলিশ কি কখনো কোনো ভূত বা আত্মার কথা বিশ্বাস করবে? এখন ওই রাতে পার্টি করে ফেরার পর তনু বলে সে মৌসামের সাথে ঘুমাবে, সুব্বুর সাথে সে এক ঘরে থাকবে না। যা শুনে সুব্বুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সেই সাথে মৌসামের শরীরে থাকা কাভিও বেশ অস্বস্তিতে পড়ে যায়। তবে তাদের বলার কিছুই থাকে না, কেননা তনু তো মৌসামকে মৌসামি ভাবছে। সে তো তার মধ্যে থাকা কাভির কথা কিছুই জানে না। এদিকে নাতাশা সানকিকে বলে নিশ্চয়ই মৌসামের কোনো একটা সমস্যা আছে। সে এত তাড়াহুড়া করে তার পরিবারকে না ডেকে কেন বিয়ে করছে। যাই হোক, পরদিন সকাল থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়। ইরফান ভাই চলে আসে তাদের জন্য ফুলের মালা নিয়ে। এদিকে পার্লার থেকে ফেরার সময় ইরফান ভাইকে দেখে মৌসাম অর্থাৎ তার ভেতরে থাকা কাভি বেশ এক্সাইটেড হয়ে যায়। সে দৌড়ে গিয়ে পুরুষালী ভঙ্গিতে তাকে জড়িয়ে ধরে, যা দেখে তনু, নাতাশা, ইরফান ভাই সবাই অবাক হয়ে যায়। মৌসাম তার সাথে একদম কাভির মতো আচরণ করতে থাকে। তবে কাভি তো ভুলেই গিয়েছিল যে সে এখন মৌসামের শরীরে আছে। ইরফান ভাই যখন তাকে জিজ্ঞাসা করে যে তাদের আগে দেখা হয়েছে কিনা, তখনই তার মনে পড়ে যে সে তো এখন ভূত, আর সে যে শরীর নিয়ে ইরফান ভাইয়ের সাথে কথা বলছে সেটা হচ্ছে মৌসামের শরীর। তাই সে পরিস্থিতি সামলানোর জন্য বলে আসলে নিখিলের কাছে তার কথা অনেক বেশি শুনেছে, যে কারণে এখন ইরফান ভাইকে তার নিজেরই বন্ধু বলে মনে হয়। এখন ফ্ল্যাটে ঢুকেই ইরফান ভাই নিখিলকে বলে সে খুব ভালো কাজ করেছে, তাদের খারাপ খবরটি ঢাকার জন্য ভালো খবরের ব্যবস্থা করেছে। কিন্তু এই ভালো খবর তো নিখিলের সম্মতিতে হচ্ছিল না, যে কারণে সে কিছুটা রেগে মেগেই সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। এদিকে নাতাশা সানকিকে বোঝানোর চেষ্টা করে যে তার কাছে মৌসামের চরিত্র ভালো বলে মনে হচ্ছে না। ইরফান ভাইয়ের সাথে সে যেরকম ব্যবহার করছিল তাতে তার মনে হয় না যে তার সাথে বিয়ে হলে নিখিল খুব একটা সুখী হবে। সানকি বেচারা তো বলতেও পারছিল না আসল রহস্যটা কি। তাই সে কাভির কাছে গিয়ে তাকে সাবধানে থাকতে বলে, যাতে করে কেউ কোনো কিছু না বোঝে। এখন এরপর তারা নিখিলের ঘরে গিয়ে দেখতে পায় নিখিল ফাঁসিতে ঝোলার চেষ্টা করছে। সে মূলত বিয়ে করতেই চাইছিল না, তার কাছে মনে হচ্ছিল যে বিয়ে করার থেকে তার মরে যাওয়া ভালো। সে বলে যে সে মরে যাবে এবং আবারও ফিরে আসবে, তখন সে কাভির আত্মার প্রতি প্রতিশোধ নিবে। নিখিলের এমন কর্মকাণ্ড দেখে কাভির আত্মা নিজেই ভয় পেয়ে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আর নিখিলের জোর করে বিয়ে দিবে না, সে চিরতরে মৌসামের মধ্যে থেকে চলে যাবে। নিখিল তবুও যেন নেমে আসে, তবে নিখিল কিছুতেই বোঝার চেষ্টা করে না। একসময় সে ফ্যান ভেঙে নিচে পড়ে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলে ইরফান ভাই দরজা খোলে। এই ফ্ল্যাটের মালিক অর্থাৎ শুক্লা ফিরে এসেছিল। ইরফান তাকে জিজ্ঞাসা করে যে সে এতদিন কোথায় ছিল। শুক্লা বলে সে কোথায় ছিল তার কিছুই মনে নেই। অন্যদিকে তনু হঠাৎ করেই বলে ওঠে তারা মৌসামকে কাভি কেন ডাকছে। তখন মৌসামের ভেতর থেকে কাভি বলে ওঠে কারণ তার ভেতরে কাভির আত্মা আছে। এ কথা শুনে মেয়ে দুজন ভীষণ ভয় পেয়ে যায়, বিশেষ করে তনু, কেননা সে তো এই 2 দিন মৌসামের সাথেই কাটিয়েছে। এমনকি সে কাল সারা রাত মৌসামের সাথেই থেকেছিল, যে কারণে সে সুব্বুর উপর আরো বেশি রেগে যায়। সে রেগে মেগে বলে সে ভূতের সাথে সারা রাত ছিল, অথচ সুব্বু তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। একথা বলেই সে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে নিখিল এবং কাভিও বের হয়। বাইরে শুক্লাকে বসে থাকতে দেখে কাভি ছুটে গিয়ে তার গলা চেপে ধরে এবং বলে শুক্লার জন্যই সে মারা গিয়েছে, সব দোষ শুক্লার। তারা এই কথার কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে তাদের বিয়ে পড়াতে ম্যারেজ রেজিস্ট্রি অফিসার আসে। সে তাদের অবস্থা দেখে অবাক হয়ে যায় এবং বলে সে পুলিশকে খবর দিবে। সবাই মিলে তাকে থামায় এবং নিখিল বলে মৌসামকে সে বিয়ে করতে রাজি আছে, কেননা সে বুঝতে পেরেছে মৌসামই তার জন্য ভালো হবে। একথা শুনে মৌসামের ভেতরে থাকা কাভিও খুশি হয়ে যায়। হঠাৎ করেই শুক্লা অদ্ভুত কণ্ঠে বলে ওঠে এদের কোনো দোষ নেই, সব দোষ তার। শুক্লার চোখগুলো তখন সাদা হয়ে যায়। সবাই তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। কাভি জিজ্ঞাসা করে শুক্লা তাকে কেন মেরেছিল সেদিন। তখন শুক্লা বলে আসল ঘটনা, এই সব কিছু শুরু হয়েছিল বিল্ডিংটি তৈরি হওয়ার আগে। তখন এখানে শ্মশান ছিল, আর এই শ্মশানের দেখাশোনা করত রাম অবতার নামের একজন লোক। ওই সময় মালিক সিং তার পেছনে লেগেই ছিল এই জায়গাটি কিনে নেওয়ার জন্য। তবে রাম এই প্রস্তাবে রাজি ছিল না, তাই মালিক সিং একদিন রামকেই মেরে ফেলে।
আর তার লাশকে এখানেই পুঁতে ফেলে, যার পর থেকে রামের ভূত এখানেই ঘুরতে থাকে। সে কিছুতেই মুক্তি পাচ্ছিল না। একসময় রাম বুঝতে পারে যে মালিক সিং এর উপর প্রতিশোধ না নিলে তার আত্মা মুক্তি পাবে না। তাই তো ওই রাতে রাম যখন শুক্লাকে একা দেখে তখন তার উপর ভর করে এবং কাভিদের বাড়িতে গিয়ে মালিক সিং এর জন্য অপেক্ষা করতে থাকে। সে ভেবেছিল এখানেই হয়তোবা মালিক সিং থাকে। হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে কাভি যখন রান্নাঘরে যায় তখন শুক্লার ভয়াবহ মূর্তি দেখে সে ভয়ে হার্ট অ্যাটাক করে এবং সেখানেই মারা যায়। এতে বেচারা শুক্লার কোনো দোষ নেই। সেই সাথে রামও বুঝতে পারেনি যে এমন কিছু ঘটবে, তাই সে কাভির আত্মার কাছে ক্ষমা চায়। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই হঠাৎ করে ম্যারেজ রেজিস্ট্রার অফিসারের কিছু একটা হয়ে যায়। আসলে তার ভেতরে চলে এসেছিল মিসেস রয়ের আত্মা। সে চিৎকার করে বলতে থাকে যে তার কি দোষ ছিল, মিসেস রয় কোনো কারণ ছাড়াই খুন হয়েছে, তাই সেও মৌসামের ওপর প্রতিশোধ নিতে ফিরে এসেছে। মিসেস রয় ছুটে গিয়ে মৌসামের গলা চেপে ধরে এবং জিজ্ঞাসা করতে থাকে সে কেন তাকে মেরেছে। মৌসাম বা তার ভেতরে থাকা কাভি মিসেস রয়কে আটকানোর চেষ্টা করে। দুজনের মধ্যে বেশ লড়াই হয়। তখনই সেখানে এসে উপস্থিত হয় মালিক সিং, যার কারণে এই সব কিছু। তাকে পুলিশ অফিসারই এখানে আসতে বলেছিল। মালিক সিংকে দেখা মাত্রই শুক্লার ভেতরে থাকা রাম ভীষণ রেগে যায় এবং সে চিৎকার করে ওঠে। কাভিররা সবাই তাকে বলতে থাকে সে যেন তার উপর হামলা করে এবং নিজের প্রতিশোধ নেয়। তবে শুক্লার দুর্বল শরীরে থাকা বেচারা রাম কি বা করতে পারত? সে তো দূর থেকে শুধুমাত্র মালিক সিংকে হুমকি দিতে থাকে। একসময় সে মালিক সিং এর কাছে গেলে মালিক সিং উল্টে তাকেই একটা চড় মেরে বসে। সবাই মিলে এবার মালিক সিংকে চেপে ধরে। সুযোগ পেয়ে রামের আত্মা তাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। মালিক সিং পুলিশকে বলে এই ছেলেগুলো শুক্লার সাথে মিলে তার সম্পদ হাতানোর চেষ্টা করছে। তখন কাভি বারবার শুক্লার ভেতরে থাকা রামকে বলতে থাকে কিছু একটা করার জন্য, না হলে সে কখনোই মুক্তি পাবে না। হঠাৎ করেই শুক্লা অজ্ঞান হয়ে যায় এবং রামের আত্মা গিয়ে প্রবেশ করে পুলিশ অফিসারের ভেতরে। এবার সে একটুও দেরি করে না, বরং সে সাথে সাথেই মালিক সিং এর ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে সবার দিকে ফিরে বলে তার প্রতিশোধ নেওয়া পূর্ণ হয়েছে। সবাই তো পুরো হতবাক। এরপর আমরা সবাইকে পুলিশ স্টেশনে দেখতে পাই। মৌসাম পুলিশকে বলে মালিক সিং তাদেরকে গুলি মারার চেষ্টা করেছিল এবং পুলিশ অফিসারটি গিয়ে তখন তাদের সবাইকে রক্ষা করেছে। মূলত পুলিশই তাদের সবাইকে এই কথা শিখিয়ে দিয়েছিল, কারণ মিথ্যা সাক্ষী না দিলে মালিক সিং এর খুনের দায়ে জেলে যাবে পুলিশ অফিসার নিজে। পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং তারা তাদের গাড়ি নিয়ে